ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ। আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে, আমরা যদি চাইতাম যে প্রতিহত করব তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো, সেটা আমরা চাচ্ছি না। সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবো। গেট 6 নম্বর গেট অর্থাৎ 3 সাইডের গেট এবং বিদেশি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ। ময়দানে যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি। গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও 3 জন নিহতের ঘটনায় তাবলিগ জামাতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাবলিগ জামাত কি কারখানা ঘটিয়েছেন আপনারা। আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এই মুয়াজ বিন নূর তিনি যে কথাগুলো বলছেন সন্ত্রাসী কায়দায় কথা বলছেন। ভারতের ইন্ধনদাতা রয়ের এজেন্টধারী এই ব্যক্তি এবং সম্পূর্ণ আওয়ামী সন্ত্রাসীদের বাহিনীর সাথে যুক্ত হয়ে এই কথাগুলো বলেছিলেন। আমি আজকে সেই বিষয়টি প্রমাণ করতে সক্ষম হব আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথা বলছি, তাবলিগ জামাতের মুয়াজ বিন নূর যেমন অপরাধী, তাবলিগ জামাতের সাথে ঘনিষ্ঠ এই সাতপন্থী আওয়ামী লীগের দোসর তারাও অপরাধী। আজকে বাংলাদেশের আওয়ামী দোসর, শেখ হাসিনার দোসর, খুনিদের দোসর এবং ইবলিসের দোসর এই ইরতিজা হাসান এখানে প্রকাশ্য মদত দিয়েছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, আরেকটি নিন্দনীয় ঘটনা সৃষ্টি করার জন্য এই কাহিনীতে করেছে তারা। আমরা যেটা দেখতে পাচ্ছি তাবলিগ জামাত, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে তাবলিগ জামাতের লড়াই করার ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মাঠে নেমেছেন। কিন্তু কেন? তাবলিগ তো একটি ধর্মগোষ্ঠী, একটি দাওয়াতি গোষ্ঠী, একটি ধর্মীয় কাজ করার জন্য তারা মাঠে নেমেছে। তারা অস্ত্রবাজি করতে মাঠে নামেছে নাকি? তাদের অস্ত্রবাজিতে কারা মদত দিয়েছে, কেন মদত দিয়েছে এবং কেন তাদের কাছে আজকে অস্ত্র পাওয়া যাচ্ছে? তারা প্রকাশ্যে আজকে জানিয়েছেন যে মুয়াজ বিন নূর এই সাতপন্থীদের মধ্যে মুয়াজ বিন নূর এবং আওয়ামী লীগের প্রত্যেকটি দোসর প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষ থেকে এই অস্ত্রগুলো সরবরাহ করা হয়েছে এবং এদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের মধ্যে হামলা করেছেন। শুধু হামলা করে ক্ষান্ত হয়নি, জবাই করেছেন। কারণ প্রকাশ্য তাবলিগি যারা করে, প্রকাশ্য দাওয়াতি কাজ যারা করে, দিনের দায়ী যারা এবং ইখলাস নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই ধরনের খুন, এই জঘন্যতম অপরাধ, এই অপরাধ, অত্যাচার এবং এই ধরনের দেশে অস্ত্র ব্যবহার করতে কখনোই পারে না। একমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার একটি ফায়দা লুটতে চেয়েছে, যে তাবলিগ লীগ দিয়ে যেমন আনসার লীগ দিয়ে যেমন ঝামেলা করতে চেয়েছিলেন, ঠিক তেমনি তাবলিগ লীগ দিয়ে তারা আবার একটি ঝামেলা করতে চেয়েছিলেন। এই গণ্ডগোলবাদী এমন একটি হেফাজত করিয়ে তারা আবার ঢুকে পড়বেন, আবার গণ্ডগোল, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন করবেন, দেশের অস্থিতিশীল পরিবেশ করে জ্বালাময় একটি বক্তব্য দিয়ে তারা আবার মাঠে নেমে পড়বেন এবং তাদের দোসররা সারা দেশে এখনও উৎপেতে আছেন। কেন? এই বিষয়টি সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। এই ব্যর্থতার দায় একমাত্র এই সরকারকে নিতে হবে। কারণ সরকারের যে পদচারণা, সরকারের যে চলাফেরা, সরকারের যে গতিময় যে আইন প্রক্রিয়া বা সংস্কারের যে পরিধি, যে গতি, সেটা হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যে কার্যক্রম করছে, সেটা সবগুলোই এই সরকার করছে। তাবলিগ জামাত কিভাবে সাহস পায়, আর তাবলিগ জামাতের সাথে আওয়ামী লীগ কীভাবে জড়িত হয়, তাবলিগ জামাতের সাথে ছাত্রলীগ কীভাবে জড়িত হয়? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন সাংবাদিকদের যে ওবায়দুল কাদের 3 মাস ছিলেন, আপনারা বলেন না কেন? বললে তো আমরা ধরিয়ে দিতাম বা আমরা তাকে ধরে নিয়ে আসতাম। আরে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই বলছি। আপনি যদি সাংবাদিকদেরকে এনএসআইয়ের কাজ দেন, তাহলে তারা নাই বলবে, তারা তো সাংবাদিক, তারা নিউজ করবে, মিডিয়ায় তুলে ধরবে। আর আপনি বলছেন সাংবাদিকদের, আপনারা সংবাদ দেননি কেন, আমাদেরকে বলে দেননি কেন যে ওবায়দুল কাদের বিগত হাসিনা চলে যাওয়ার পরেও 3 মাস দেশে ছিলেন? কত বড় অপদার্থ হলে, কত বড় অথর্ব হলে এই কাজটি, এই কথাগুলো বলতে পারে আর হাসতে পারে? ন্যূনতম মাত্র যোগ্যতা নেই তার, ন্যূনতম যোগ্যতা তার নেই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার। চেয়ার দখল করলেই হবে, খালি বসে থাকলেই হবে যে ঘটনাটি ঘটেছে, এই ব্যাপারে কিছু কথা বললে, সংবাদ সম্মেলন করলেই হয়ে যাবে? সেটাকে প্রতিকার করতে হবে না, প্রতিরোধ করতে হবে না, আন্দোলন করতে হবে না, সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে না? এই বিষয়গুলো কি মগজে থাকতে হবে না, মাথায় থাকতে হবে না, মুখে থাকতে হবে এই বিষয়টি?
সাংবাদিকরা কেন মানে ওবায়দুল কাদেরকে ধরাই দিবে, কাওয়া কাদেরকে? এনএসআই কি করছে, ডিজিএফআই কি করছে, এসবি কি করছে, ডিজি কি করছে, ডিবি কি করছে? বাংলাদেশের এতগুলো প্রশাসন যারা শেখ হাসিনা থাকতে তৎপর ছিলেন, যখন তখন যাকে তাকে ধরে ফেলতো, আর এখন তারা পারতেছে না কেন? বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এই সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, ডিবি বাহিনী, এনএসআই, ডিজিএফআই প্রত্যেকটা ব্যক্তি মিলে এই উপদেষ্টা পরিষদকে ব্যর্থ করে চেষ্টা করছে। এবং এদের একটা পরিকল্পনা হচ্ছে, তারা দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিকল্পনা করে দেশটাকে একটু বিতর্কিত করবে, দেশটাকে বিচলিত করবে, দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে এদেশের মান ইজ্জতকে বিশ্বের মধ্যে খোয়াই দিবে। এটা হচ্ছে তাদের পরিচিন্তা, এটা হচ্ছে তাদের চিন্তাভাবনা। তাই যদি না হতো, আজকে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান কিভাবে থাকে, সেনাপ্রধানের সাথে কিভাবে ভারতের বিক্রম মিস্ত্রি বৈঠক করে, তাও কোনো মিডিয়া জানে না। উপদেষ্টাদের সাথে মিটিং করার পরে ভারতের এই যে বিক্রম মিস্ত্রি, তিনি হাসিনার পক্ষ নিয়ে ঘটকালি করতে, মানে দালালি করতে এই সেনাবাহিনীর প্রধানের সাথে আবার সেনানিবাসে বৈঠক করেছেন। দেশটা ব্যর্থ হচ্ছে না, দেশটা কোথায় যাচ্ছে? দেশটা তো সোজা পথে যাচ্ছে না, দেশটা বাঁকা পথে যাচ্ছে। যে পথে গেলে বিপদ, সেই পথেই যাচ্ছে। সোজা পথে তো দেশটা যাচ্ছে না, পরিচালনা করা হচ্ছে না। সুতরাং এই ব্যর্থ রাষ্ট্রের দায় একমাত্র এই উপদেষ্টা পরিষদকে নিতে হবে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বিপদগ্রস্ত পথের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে, ভারতের কাছে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এই বাংলাদেশকে আবারও ভূগর্ভের অধপতনের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অন্ধকারাচ্ছন্ন কালো ধোঁয়া, গাঢ় অমাবস্যার চাঁদ দেখা যাচ্ছে। আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের বাপ তো আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করা হলো না কেন? ছাত্রলীগের বাপ তো এই শাহাবুদ্দিন চুপ্পু, তাকে সরানো অপসারণ করা হলো না কেন? ছাত্রলীগের বাপ তো এই ওয়াকারুজ্জামান, তাকে এখনও পুনর্বহাল রাখা হচ্ছে কেন? পিলখানা হত্যাকাণ্ড কেন বিচার করা হচ্ছে না? পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে 47 জন সেনা অফিসার দায়ী এবং দোষী প্রকাশ্য, তারা এখনও পর্যন্ত সেনাবাহিনীতে বহাল তবিয়াত আছে, চাকরি করছে, তারা রেশন খাচ্ছে, বেতন নিচ্ছে, এই সরকারের কাছ থেকে তারা নিচ্ছে সব কিছু। সুতরাং এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, নিরীহ মানুষের ট্যাক্সে যাদের বেতন, যাদের রেশন চলে, সেই হচ্ছে এই 47 জন অফিসার, যারা দাগী, দোষী, খুনি। শেখ হাসিনার সাথে মিলিয়ে 47 জন এই অফিসার, তারা 61 জন মানুষকে হত্যা করেছিলেন, 57 জন সেনা অফিসার সহ পিলখানা হত্যাকাণ্ডে জড়িত। যার কারণে আজকের এই বিচারটি করা হচ্ছে না বা হবে না। দেশটার পরিস্থিতি ভয়াবহতার দিকে। প্রত্যেকেই আমার আজকের ভিডিওটি যদি মনোযোগী হয়ে থাকেন, যদি আপনাদের কাছে আমি বুঝাতে পারি, বিন্দুমাত্র যদি আপনাদেরকে বলতে পারি, অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।